আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আমি গত 21শে ফেব্রুয়ারি 2021 সালে আপনাদের কলেজে জয়েন করেছি। করোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকার কারণে আপনাদের সাথে আমার এখনো দেখা হয়নি। তো ঈদের পর কলেজ খুলে দিলে আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে। আমি আপনাদেরকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়টি পড়াবো। তো দ্বিতীয় অধ্যায়ে কি কি আছে? দ্বিতীয় অধ্যায়ের নাম হলো কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তো আমরা এই অধ্যায়টিকে সহজভাবে বোঝার জন্য 10টি লেকচারে ভাগ করেছি। আজকে আমরা সেই 10টি লেকচারের প্রথম লেকচার পড়ব। তো প্রথম লেকচারে কি আছে আমরা একটু দেখে নিতে পারি। প্রথম লেকচারে আছে কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা এবং ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা। তো কমিউনিকেশন সিস্টেম কি সেটা বোঝার জন্য আমরা যদি একটু পিছনে ফিরে যাই, তাহলে আমরা দেখব যে মানুষ তার সৃষ্টির শুরু থেকে নিজের প্রয়োজন অথবা মনের ভাব প্রকাশ করার জন্য ইশারা, ইঙ্গিত, তারপরে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করত। পরবর্তীতে এক সময় ভাষা আবিষ্কৃত হয়, ভাষার মাধ্যমে একজন অন্য একজনের সাথে যোগাযোগ করত। সভ্যতার উন্নয়নের সাথে সাথে আমরা দেখেছি যে দূরবর্তী কোনো মানুষের সাথে যোগাযোগ করার জন্য মানুষ চিঠির প্রচলন করে, চিঠির মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করত। পরবর্তীতে টেলিফোন, টেলিগ্রাফ এবং এই আধুনিক যুগে রেডিও, টেলিভিশনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় এবং এই ইন্টারনেট আবিষ্কারের পর আমরা আমাদের সকল তথ্য, অডিও, ভিডিও বা ডকুমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি। তো এই যে আমরা যোগাযোগ করার জন্য অনেকগুলা পদ্ধতির কথা বলেছি, এই সবগুলা পদ্ধতিকে মিলে আসলে বলা হয় কমিউনিকেশন সিস্টেমস, তাই না? তো এখানে সংক্ষেপে একটি সংজ্ঞা দেওয়া আছে যে কতগুলো উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। তো আমরা যোগাযোগ বা কমিউনিকেশন সিস্টেম কি আমরা একটা সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার দ্বিতীয় টপিক, ডাটা কমিউনিকেশনের সম্পর্কে আলোচনায়। তো ডেটা কমিউনিকেশন হলো আমরা যে একটু আগে অনেকগুলা কমিউনিকেশনের কথা বলেছি, সেই একটি কমিউনিকেশনের ভিতরে ডেটা কমিউনিকেশন হলো একটি। তো আমরা বলতে পারি যে ডেটা কমিউনিকেশন হলো এক ধরনের কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন। বাট সব ধরনের কমিউনিকেশন কিন্তু ডাটা কমিউনিকেশন না। বাট ডাটা কমিউনিকেশন অবশ্যই এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। তো ডাটা কমিউনিকেশনটা আসলে কি? এখানে লেখা আছে যে কোন ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডাটা অন্যজনের নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার পদ্ধতি হলো ডাটা কমিউনিকেশন। তো আমাদের কমিউনিকেশন এবং ডাটা কমিউনিকেশনের যে মৌলিক পার্থক্যটা বুঝতে হবে। কমিউনিকেশন আপনার যে কোনো ধরনের হতে পারে, সেটা ফেস টু ফেস, মুখের মাধ্যমে হতে পারে, চিঠির মাধ্যমে হতে পারে, তাই না? রেডিও, টেলিভিশনের মাধ্যমে হতে পারে। কিন্তু ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে অবশ্যই সেটা ইলেকট্রনিক মাধ্যমে হতে হবে এবং বাইনারি পদ্ধতিতে ডাটা আদান প্রদান হলেই সেটাকে আমরা শুধুমাত্র ডাটা কমিউনিকেশন বলবো। যেমন কম্পিউটার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে পেন ড্রাইভে বা মোবাইল থেকে মোবাইলে যে যোগাযোগ বলা হয় সেগুলো আসলে ডাটা কমিউনিকেশন। তো ডাটা কমিউনিকেশন স্থাপন করার জন্য বা ডাটা কমিউনিকেট করার জন্য আমাদের সাধারণত 5টি উপাদানের প্রয়োজন হয়। তথ্য বা ডেটা, প্রেরক, মাধ্যম, গ্রাহক এবং প্রোটোকল। হ্যাঁ? তো আমরা তথ্য বলতে আসলে আমরা বুঝি আমরা যে যোগাযোগ বা ডাটা আদান প্রদান করতে চাই, আমরা কি করতে চাই? টেক্সট পাঠাতে চাই, ছবি অথবা অডিও অথবা ভিডিও পাঠাতে চাই, তাই না? এই সবগুলো আসলে কি? তথ্য। তো আমরা একটা ডাটা কমিউনিকেশন স্থাপন করতে গেলে আমাদেরকে প্রথম কি প্রয়োজন হবে? ডেটার প্রয়োজন হবে। তো ডেটা কি ধরনের হতে পারে? অডিও হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, তাই না? আরো অনেক ধরনের হতে পারে। তো এই ডাটাটা পাঠানোর জন্য কি দরকার? আমাদের একটি প্রেরক দরকার, একটা প্রেরক যন্ত্রের দরকার, তাই না? ডাটা তো আর অটোমেটিক যেতে পারবে না এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এর জন্য আমাদের একটি প্রেরক যন্ত্রের দরকার। তো প্রেরক যন্ত্র কি কি হতে পারে? প্রেরক যন্ত্র মডেম হতে পারে, কম্পিউটার হতে পারে, ওয়ার্ক স্টেশন হতে পারে, তাই না? এবং পরবর্তীতে এই যে ডাটাটা প্রেরক যন্ত্র পাঠাবে, কোথায় পাঠাবে? গ্রাহকের কাছে পাঠাবে। তার জন্য কি দরকার? মাধ্যমের প্রয়োজন। তো আমরা সাধারণত এই বাস্তব জগতে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের কোনো তথ্য পাঠাতে চাই, তখন কি প্রয়োজন হয়?
আমরা কোনো বস্তু যদি পাঠাতে চাই একটি মাধ্যমের প্রয়োজন হয়, তাই না? কিভাবে যায় সেটা? হয় আকাশ মাধ্যমে অথবা জল মাধ্যমে অথবা স্থল মাধ্যমে, তাই না? তো এই ডেটা প্রেরণের জন্য আমাদের কি দরকার? অনেক ধরনের মাধ্যমের কোনো একটি মাধ্যমের প্রয়োজন। তো মাধ্যম কি, কি প্রকার হইতে পারে? যেমন রেডিও ওয়েভ হইতে পারে, কেবল হইতে পারে, মাইক্রোওয়েভ হইতে পারে। স্যাটেলাইটের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা আদান-প্রদান করতে পারি। তো গ্রাহক সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। এখন আমরা আসছি যে প্রোটোকল। আমাদের আজকের যে ৫ টি উপাদান, ৫ টি উপাদানের সর্বশেষ যে উপাদানটি সেটি হলো প্রোটোকল। তো প্রোটোকল হলো অনেকগুলা রুলস এর সমষ্টি যা প্রেরক এবং গ্রাহক দুজনেই আ স সমন্বিতভাবে গ্রহণ করে, তাই না? এগুলো হলো এক ধরনের আ আ আ চুক্তি বলা যেতে পারে। ধরেন যে আমরা যদি আমি যদি জাপানিজ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে চাই, আমি যেহেতু জাপানিজ ভাষা বুঝি না এবং জাপানিজ ব্যক্তি যেহেতু আমার ভাষা বোঝে না, সেহেতু আমাদেরকে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, যেটা আমি এবং জাপানিজ দুজনেই জানি, সেটার আশ্রয় নিতে হবে। ঠিক তেমনি প্রেরক যখন গ্রাহকের কাছে কোনো তথ্য আদান-প্রদান করতে চায়, তখন তাদের মাঝে একটি সমঝোতার প্রয়োজন হয়। কিছু রুলস এবং রেগুলেশন সম্পর্কে। তো এই যে রুলস এবং রেগুলেশন এর যে সমষ্টি, সেগুলাকে কি বলা হয়? প্রোটোকল বলা হয়। প্রোটোকলের উদাহরণ হিসেবে আমরা এখানে HTTP, TCP/IP র কথা বলেছি। আপনারা দেখবেন আমরা যদি ইন্টারনেট ব্রাউজ করতে যাই, তখন এখানে লিখা আসে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল নামে একটি প্রোটোকলের মাধ্যমে আমরা ব্রাউজ করতে পারি বা যোগাযোগ করতে পারি। তাই না? তো আমরা মোটামুটি এই বিষয়টি বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লেকচারের সর্বশেষ যে টপিকস ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনায়। তো ব্যান্ডউইথ হলো যখন প্রেরক কোনো গ্রাহকের কাছে কোনো তথ্য পাঠায়, তখন একক সময়ে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠায় সেটাকে ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। তো ব্যান্ডউইথ এর অনেকগুলো একক আছে। তো সবচেয়ে ছোট যে একক সেটি হলো বিট পার সেকেন্ড এবং বর্তমানে আমরা কিলোবাইট পার সেকেন্ড এবং মেগাবাইট পার সেকেন্ড ব্যবহার করে থাকি। তো প্রেরকের কাছ থেকে গ্রাহকের কাছে যখন ডাটা পাঠানো হয় বা তথ্য আদান-প্রদান করা হয়, তখন কত স্পিডে সেটা পাঠানো হয় তার উপরে ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কে ৩ ভাগে ভাগ করা যায়। একটি হলো ন্যারো ব্যান্ড, একটি হলো ভয়েস ব্যান্ড এবং অন্যটা হলো ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড আসলে কি? যখন আ প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে ৪৫ থেকে ৩০০ বিট পার সেকেন্ড স্পিডে তথ্য আদান-প্রদান করা হয়, তখন সেটাকে ন্যারো ব্যান্ড বলা হয়। তো সাধারণত টেলিগ্রাফ ন্যারো ব্যান্ড ব্যবহার করা হতো। বর্তমানে যদিও এটা খুব বেশি এখন ব্যবহার করা হয় না। এবং ভয়েস ব্যান্ড সাধারণত আমরা অডিও আ আমরা যে মোবাইল ফোনে কথা বলি বা অডিও যেখানে আদান-প্রদান করা হয়, সেখানে আসলে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। সাধারণত ১২০০ বিট পার সেকেন্ড থেকে ৯৬০০ বিট পার সেকেন্ড গতিতে যখন তথ্য আদান-প্রদান করা হয়, তখন সেটাকে ভয়েস ব্যান্ড বলা হয়। সাধারণত টেলিফোন, প্রিন্টার, কার্ড রিডারে ভয়েস ব্যান্ড ডাটা স্পিডটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এই আধুনিক যুগে আমরা ইন্টারনেটের মাধ্যমে যত যোগাযোগ করি, অধিকাংশই এখন ব্রডব্যান্ডের মাধ্যমে হয়ে থাকে। যখন ইন্টারনেটের গতি ১ মেগাবাইট সেকেন্ড থেকে এর বেশি হয়ে থাকে তখন সেটাকে ব্রডব্যান্ড বলা হয়। এখন সাধারণত আমরা আমাদের কম্পিউটারে ২০ এমবিপিএস পর্যন্ত স্পিড ব্যবহার করতে পারি। স্যাটেলাইট, মাইক্রোওয়েভ বা কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড যোগাযোগ স্থাপন করা হয়। তো আমরা মোটামুটি আমাদের আজকের যে লেকচার, সেই লেকচারের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আশা করি যে আপনারা আমাদের আজকের লেকচারটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আ তারপরে আমরা একবার রিভিশন দিতে পারি যে আমরা আজকে ৩ টি জিনিস পড়েছি। একটা হলো কমিউনিকেশন সিস্টেম। আমরা সেখানে জেনেছি কমিউনিকেশন সিস্টেম কি এবং কত ধরনের হতে পারে। তো অনেকগুলো কমিউনিকেশন সিস্টেমের ভিতরে একটি কমিউনিকেশন সিস্টেম হলো ডাটা কমিউনিকেশন। যখন ইলেকট্রনিক মাধ্যমে বাইনারি পদ্ধতিতে কোনো তথ্য আদান-প্রদান করা হয়, তখন সেটাকে ডাটা কমিউনিকেশন বলা হয়। এবং পরবর্তীতে আমরা ডাটা কমিউনিকেশনের ৫ টি উপাদান সম্পর্কে জেনেছি। এবং সর্বশেষ আমরা ডাটা কমিউনিকেশনের যে স্পিড বা ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ সম্পর্কে আমরা জেনেছি এবং ব্যান্ডউইথ কত প্রকার, আ কোনটা আ কত স্পিডে ডাটা ট্রান্সফার করে সেই সম্পর্কে আমরা আসলে সংক্ষেপে একটি ধারণা পেয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আ এখানে আসলে আমরা যদি সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সে কারণে আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। তো আপনারা আপনাদের বইয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আপনারা বইটি ভালোভাবে পড়বেন। তারপরে যদি আপনারা বইয়ের কোনো বিষয় বুঝতে না পারেন আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী কলেজ খুললে আমি সেটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব।
তো আজকে আমাদের ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে। আমরা এখানেই শেষ করব। তো আ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।